হাত ধরলেন কেন? ছেড়ে দিন। শিশিরের কণ্ঠে কাঁপুনি, কিন্তু চোখে বুনো বৃষ্টির মতো একরাশ ক্ষোভ। নাহিয়ান এগিয়ে আসে ধীরে, খুব ধীরে। তার চোখের দৃষ্টি এতটাই স্থির যে চোখে চোখ পড়তেই শিশিরের শ্বাস আটকে যায়। এখন কি সমস্যা বেগম? গভীর স্তরবদ্ধ কণ্ঠে নাহিয়ান বলে ওঠে, ভুলে গেলেন একটু আগেই 3বার কবুল বলে আপনি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন। আর আমি এখন আর বাহিরের কেউ না। আমি সেই মানুষ যার ছায়ায় আপনার নাম বাঁধা। এখন আর আপনাকে ছোঁয়ার আগে আমার অনুমতির দরকার হয় না। শিশির একদম স্তব্ধ হয়ে যায় নাহিয়ানের এমন কথায়। আসলে সে তো সারা জীবনই বলে এসেছে তার জীবনের একমাত্র হালাল পুরুষই তাকে স্পর্শ করতে পারবে, কিন্তু নাহিয়ান কি আসলে তার জন্য হালাল পুরুষ? সে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, মিথ্যে, নাটক। জোর করে একটা কাগজে সই করিয়ে বলছেন আপনি আমার স্বামী। এ সম্পর্কে মানে জানেন আপনি? নাহিয়ান আর এক মুহূর্ত অপেক্ষা করে না। সে ঝটকা দিয়ে শিশিরকে নিজের বুকের উপর টেনে নেয়। তাদের শরীর একে অপরের স্পর্শে তোলপাড় করতে থাকে। নাহিয়ানের বুকের দিকে সাদা শার্টের খোলা বোতাম ভেদ করে শিশিরের কপাল স্পর্শ করে তার গরম ত্বক। শিশির স্থির, পুরোপুরি অসাড়, দৃষ্টি হিম হয়ে গিয়েছে তার। দৃষ্টি নাহিয়ান নিঃশ্বাস ফেলল, আর সেই নিঃশ্বাস এসে ছুঁয়ে গেল শিশিরের কপাল। কথাগুলো মিথ্যে ছিল হয়তো, কিন্তু আমার চোখ, আমার ভালোবাসা, আমার তীব্র বাসনার তীব্র চাওয়ার এক বিন্দু মিথ্যে ছিল না। তুমি কি বোঝো না? তোমার ছায়াও আমাকে পাগল করে তোলে। তোমার না বলা শব্দগুলো আমায় ধ্বংস করে দিতে পারে, আর আমি সেই ধ্বংসে আশ্রয় খুঁজি। নাহিয়ান সামান্য নিচু হয়ে শিশিরের কপালে দীর্ঘ এক চুমু এঁকে দিল। শিশির চোখ বন্ধ করে নিল। সে বুঝল না সেটা কি ঘৃণায় নাকি অন্য কিছুর কারণ। এরপর নাহিয়ান শিশিরকেই হঠাৎ কোলে তুলে নিল। তারপর পা বাড়ালো নিজের রুমের উদ্দেশ্যে। সকালের স্নিগ্ধ রোদ জানালার পর্দা ভেদ করে মুখ ভেসে লাগতেই ঘুম ভাঙল শিশিরের। ঘুম ভাঙতেই সে দেখতে পেল সে নাহিয়ানের রুমে। তারপর তার মনে পড়ল কালকে রাতে নাহিয়ান তাকে নিজের রুমে নিয়ে এসেছিল। দ্রুত বিছানা থেকে উঠতে যেতে সে টের পেল নাহিয়ানের হাত এখনো তার কোমর জড়িয়ে রেখেছে। সে ঝটকা মেরে হাতটা সরিয়ে নিয়ে দ্রুত নেমে পড়ল বিছানা থেকে। বিছানা থেকে নামতে সে টের পেল তার শরীর থেকে ভেসে আসছে তীব্র পুরুষালী ঘ্রাণ। সে বুঝতে পারল এটা নাহিয়ানের পারফিউমের ঘ্রাণ। রাগে ঘৃণায় তার গা ঘিন ঘিন করে উঠল। সে দ্রুত ওয়াশরুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণ পর গোসল সেরে কাপড় পাল্টে সবে ওয়াশরুম থেকে বের হয়েছে শিশির। কোমরের নিচু ছুঁই ছুঁই লম্বা চুলগুলো থেকে এখনো টপ টপ করে গড়িয়ে চলেছে জলবিন্দুরা। ওয়াশরুম থেকে রুমে প্রবেশ করতে সে দেখল বিছানার উপর আধা শোয়া হয়ে বসে আছে নাহিয়ান। শিশিরকে দেখে সে বাঁকা হেসে বলল, এত সকাল সকাল গোসল? কাল রাতে কোনো কিছু হয়েছিল নাকি? আমার তো মনে পড়ছে না। নাহিয়ানের কথার মানে বুঝতে পেরে শিশিরের ঘিন ঘিন করে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, নির্লজ্জ, বেহায়া, মিথ্যুক লোক। নির্লজ্জ, বেহায়া, মিথ্যুক যাই বলো না কেন, সবকিছুই তোমার জন্য। তাই আমি যদি এসব কারণে দোষী হই, তাহলে তার 10 গুণ বেশি দোষ তোমার। আমার? হ্যাঁ, তোমার। আচ্ছা ধরুন, তর্কের খাতিরে ধরেই নিলাম আমি দোষী। তো আমার বাবাকে নিয়ে মিথ্যে কথা আর পরিবারের সবার সঙ্গে যোগাযোগ রাখাটা সত্ত্বেও আমাকে না বলার কারণটা কি জানতে পারি? অবশ্যই। কারণটা তানিম। তানিম ভাই, উনি আবার এসবের মধ্যে কেন? এসবের মূলে ওই। শিশির আর কিছু বলার আগে নাহিয়ান দ্রুত বিছানা থেকে নেমে ওর গোলাপি ঠোঁটে নিজের কনিষ্ঠ আঙ্গুল ঠেকিয়ে ঠোঁট দিয়ে উস শব্দ করে বলল, তোমার মন মস্তিষ্ক জুড়ে শুধু আমারই বিচরণ হবে। আমি ব্যতীত কেউ সেখানে প্রবেশের সামান্যতম চেষ্টা করলেও এই নাহিয়ান চৌধুরী তার অস্তিত্ব ধ্বংস করে দেবে। সুইজারল্যান্ডে জুরিক শহর থেকে ঘণ্টাখানেক দূরে গাড়ি ছুটে চলেছে A4 হাইওয়ে ধরে। চারিপাশে সবুজ বনভূমি, মাঝে হালকা কুয়াশায় ঢাকা ছোট ছোট পাহাড়ি গ্রাম, আর পথের দুই পাশে ছড়িয়ে থাকা সোনালি আলোয় ভেজা শরতের গাছেরা যেন নীরবে ছুঁয়ে যাচ্ছে গাড়ির জানালা। নাহিয়ান গাড়ি চালাচ্ছে দক্ষ হাতে। তার পরনে আজ সাদা হাই কলার শার্ট, ওপরে ক্রিম ব্ল্যাক ব্লেজার, আর চুলগুলো পেছনে ক্লাসিক হেয়ার ক্রিমে গোছানো। তার পাশে সিটে বসে আছে শিশির। সে আজ একেবারে অন্যরকম। তার গায়ে ব্ল্যাক কালার সিল্কের শাড়ি, যার প্রত্যেক 1 ইঞ্চি নিচে নিচে ব্ল্যাক স্টোন বসানো। ব্লাউজের ডিজাইনটা একটু মডার্ন, তবে তাতেও দৃশ্যমান ব্ল্যাক স্টোন। তারা আজ যাচ্ছে এক অত্যন্ত বিশেষ আমন্ত্রণে, অ্যালিসিয়া আর লুকাসের প্রথম ওয়েডিং অ্যানিভার্সারিতে। অ্যালিসিয়া আর লুকাস দুজনেই নাহিয়ানের বিশ্ববিদ্যালয় জীবনের অবিচ্ছেদ্য অংশ। তারা একসাথে পড়াশোনা করেছিল ক্যালিফোর্নিয়া সেই বিখ্যাত ছায়াঘেরা ক্যাম্পাস ইউনিভার্সিটি অফ সাউথ।
তারা একসাথে পড়াশোনা করেছিল ক্যালিফোর্নিয়ার সেই বিখ্যাত ছায়াঘেরা ক্যাম্পাস ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউএসসিতে। কিন্তু অ্যালিসিয়ার সঙ্গে নাহিয়ানের সম্পর্ক আরও পুরনো, আরও গভীরে গাঁথা। যখন নাহিয়ানের বাবা মা যুক্তরাষ্ট্রে থাকতেন তখন অ্যালিসিয়ার বাবা ছিলেন নাহিয়ানের বাবার বিজনেস পার্টনার। সেই সূত্রে দুই পরিবারের সম্পর্ক ছিল প্রায় আত্মীয়তার মতোই, স্মৃতিতে ভরা, ঈর্ষাজনকভাবে সহজাত, অথচ কখনো কখনো জটিল ইঙ্গিতে বাঁধা। অন্যদিকে লুকাস সুইস বংশোদ্ভূত এক কর্পোরেট প্রতিভা। ইউএসসিতে বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার্স শেষ করে সে এখন সুইজারল্যান্ডের নামকরা একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। তাদের বিবাহিত জীবনের 1 বছর পূর্ণ হলো আজ। আর সেই প্রেমের বর্ষপূর্তির উপলক্ষে লুকাস আর অ্যালিসিয়া আয়োজন করেছে আল্পসের পাদদেশের একটি একান্তই অভিজাত বিলাসবহুল হোটেলে, যেখানে আকাশ নেমে আসে পাহাড়ের গায়ের প্রতিটা বাতাসে থাকে এক অলিখিত কবিতার গন্ধ। আর সেই প্রেমময় স্মৃতির আবেশে আমন্ত্রিত অতিথিদের একজন নাহিয়ান এবং তার সদ্য বিবাহিতা মিসেস। নাহিয়ান গাড়ি চালাতে চালাতে একবার শিশিরের পানে চাইল। হঠাৎই তার হৃদস্পন্দন যেন থমকে গেল। তার শিশির বিন্দু আজ শাড়ি এই জীবনে প্রথমবার পরেছে, তাও নিজের পছন্দ করা শাড়ি। সে নিজের হাতে হালাল অধিকারে তার শিশির বিন্দুকে শাড়ি পরিয়ে দিয়েছে। একথা ভাবতেই প্রণয়ের এক উষ্ণ পবন দোলা দিয়ে যায় তার হৃদয়ে। সে মুচকি হেসে বলল, কি ব্যাপার ম্যাম, এখনো সকালের ব্যাপারে ভাবছেন নাকি? নাহিয়ানের কথায় শিশির কপালের উপর পড়া ছোট ছোট এলোমেলো চুলগুলো আলতো হাতে সরিয়ে দিতে দিতে তার দিকে ফিরতেই নাহিয়ান বিমোহিত নজরে শিশিরের দিকে তাকালো। শিশিরের ফর্সা মুখশ্রী রক্তবর্ণ ধারণ করেছে, ঠিক যেন কোনো সদ্য ফোটা কৃষ্ণচূড়া। সে নিঃশক্ত কণ্ঠে বলল, ম্যাম, আপনি তো পুরাই রেড চেরি হয়ে গেছেন। এখন যদি এই চেরি টেস্ট করতে গিয়ে আমি কন্ট্রোললেস হয়ে যাই, তাহলে এর দায়ভার কে নেবে? এমনিতেই রেড চেরি আমার আবার ফেভারিট তো। নাহিয়ানের এমন লাগামহীন কথায় কান লাল হয়ে যায় শিশিরের। তার মনে পড়ে যায় কিছুক্ষণ আগের কিছু অদ্ভুত সুন্দর মুহূর্তের কথা। কিছুক্ষণ আগে শিশিরের প্রথম থেকে অ্যানিভার্সারি পার্টিতে যাওয়ার ব্যাপারে তীব্র আপত্তি ছিল, কিন্তু সেই আপত্তি যেন এক প্রকার জেদে পরিণত হয় যখন নাহিয়ান তাকে শাড়ি পরার কথা বলে। কিন্তু নাহিয়ান কি আর শিশিরের জেদের ধার ধারে? সে যখন একবার মুখ দিয়ে বলেছে তখন পুরো দুনিয়া উল্টে গেলেও সেটাতে সে সত্যি করে ছাড়বে। আর শিশিরই বা কম কিসে, সেও শাড়ি পরবে না মানে পরবেই না। এটা নিয়ে সকাল থেকে তর্ক বিতর্ক হচ্ছিল কপত কপতি। তখনই হঠাৎ নাহিয়ান রেগে গিয়ে বলল, তুই যদি নিজে থেকে না পড়িস তাহলে কিন্তু আমি তোকে জোর করে পড়িয়ে দিতে বাধ্য হব শিশির। তার কণ্ঠ ছিল গম্ভীর, স্তরবদ্ধ, কিন্তু তাতে নিজের জায়গা থেকে এক চুলো নড়ল না শিশির। বরং সেও রেগে গিয়ে বলল, যা ইচ্ছে করুন। তার কথায় সামান্য বাঁকা হাসল নাহিয়ান। গভীর কণ্ঠে এসে বলল, ওকে ম্যাম, আপনার যেমন ইচ্ছা। সে আর কোনো কথা না বলে সোজা এগিয়ে গেল আলমারির দিকে। কাবার থেকে সযত্নে বের করলো শাড়িটা, তারপর ধীর পায়ে এগিয়ে আসলো শিশিরের দিকে। এদিকে নাহিয়ানকে শাড়ি হাতে এগিয়ে আসতে দেখে শিশিরের চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। এখন যদি সত্যি নাহিয়ান তাকে নিজ হাতে শাড়ি পরায়, যা করা অসম্ভব নয় তার কাছে। না না, আর কিছুই ভাবতে পারল না শিশির। শুকনো ঢোক গিলে হাত বাড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে এসে বলল, দিন, আমার কাছে দিন। কেন? দিন বললাম তো। শিশির কেমন তোতলাতে দেখে নাহিয়ান বাঁকা হেসে বলল, এইটুকুতেই ভয় পেয়ে গেলেন ম্যাম? ভয় আর আপনাকে? কখনোই নয়। কথাটা বলে এক ঝটকায় নাহিয়ানের হাত থেকে শাড়িটা নিয়ে দ্রুত পায়ে নিজের রুমে গিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দিল শিশির। নাহিয়ান তার যাওয়ার পানে চেয়ে নিজের ঘাড়ে বাহাত রেখে বাঁকা হেসে ফিসফিস করে বলল, ডিয়ার প্যারেট, দেখবি একদিন তুই ঠিকই ভয় পাবি, তবে আমাকে না, আমার তীব্র প্রেমময় পাগলামিকে, আমার দেয়া ভালোবাসা, আমার যন্ত্রণাকে। কিন্তু সেই পাগলামি দেখতে আর ভালোবাসার যন্ত্রণা পেতেই তুই পাগল পারা থাকবি। নাহিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ব্লেজারটা ঠিক করে নিল। তারপর একবার রুমের ঘড়ির দিকে তাকালো। রোমান সংখ্যার ঘড়ির কাঁটাগুলো জানান দিচ্ছে কেটে গেছে 30 মিনিট, কিন্তু এখনো কোনো খোঁজ নেই শিশিরের। নাহিয়ান এবার বিরক্ত হয়ে শিশিরের রুমের দিকে পা বাড়ালো। দরজার সামনে এসে তাতে হালকা টোকা দিল নাহিয়ান, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে সে এবারে বেশ জোরেই ডেকে বলল, শিশির, সে আবারও ডাকলো। শিশির, রেডি হয়েছো? তবুও নীরবতা। নাহিয়ানের কণ্ঠ একটু নিচু কিন্তু শীতল। তুই যদি এখনই সাড়া না দিস তাহলে কিন্তু দরজা ভেঙে ঢুকে যাব আমি। শিশির, শুনতে পাচ্ছিস? আরো কয়েক মুহূর্ত নীরবতা। তারপর ভেতর থেকে আস্তে একটা গলা ভেসে আসে, প্লিজ আসবেন না। কিন্তু ততক্ষণে ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে নাহিয়ানের। সে দরজায় জোরে ধাক্কা দেওয়ার মুহূর্তে শব্দ তুলে দরজাটা খুলে যায়। সে ভেতরে ঢুকে পড়ে। ভেতরের দৃশ্য দেখে তার চোখ থেমে যায়। রুমের স্নিগ্ধ আলোর মাঝে ড্রেসিং টেবিলের
বড় আয়নার পাশে দাঁড়িয়ে আছে শিশির। এলোমেলো চুল, শাড়িটা অদ্ভুতভাবে শরীর ঘেঁষে জড়ানো, এক অংশ বুকের উপর আটকে আছে, বাকিটা কোমরের পাশ ঘেঁষে পড়ে আছে। নাহিয়ানকে দেখে শিশির লজ্জায় দ্রুত পিছনে ঘুরে দাঁড়ায়, কিন্তু নাহিয়ান চোখ সরায় না। ঠান্ডা, স্পষ্ট আর সামান্য রাগী কণ্ঠে সে বলে, তুই যে একা শাড়ি পরতে পারিস না এটা আমাকে আগে বলতে পারিসনি, ইডিয়েট। শিশির সামান্য ভ্রু কুঁচকে বলল। আপনি জানেন না আমি আগে কখনো শাড়ি পরিনি? তাহলে তার কথাটা সম্পন্ন না করতে দিয়েই নাহিয়ান বলল, এদিকে আয়। কেন? বলেছি তাই। না, আপনি বাইরে যান, আমি শাড়িটা ঠিক করে পরে আসছি। শিশির দাঁড়িয়ে থাকে। কোনো সারা শব্দ না পেয়ে নাহিয়ান পেছনে আছে কিনা তা দেখার জন্য সামান্য ঘুরতে তার পিলে চমকে ওঠে। নাহিয়ান একেবারে তার কাছাকাছি চলে এসেছে। সে আতঙ্কে পা পিছিয়ে যায়। নাহিয়ান আরো এক পা এগিয়ে আসে তার দিকে। সে পিছাতে থাকে আর নাহিয়ানও তার সাথে ছন্দ মিলে এগিয়ে আসতে থাকে। হঠাৎই তার পিঠ দেয়ালে গিয়ে ঠেকলো। তার পিছানোর জায়গা নেই। এদিকে নাহিয়ান তার দিকে এগিয়ে আসছে। লজ্জায় আতঙ্কে সে দ্রুত চোখ বন্ধ করে নেয়। নাহিয়ান তার এমন অবস্থা দেখে মুচকি হেসে তার দিকে এগিয়ে আসে। ধীরে ধীরে এক হাতে তার শাড়ির আঁচল তুলে নিয়ে কাঁধের উপরে রাখে। তারপর নিচু হয়ে বসে কোমরের পাশে পড়ে থাকা শাড়ির অংশটা আলতো হাতে তুলে কুচি ঠিক করতে থাকে। শিশির তখনও চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নাহিয়ানের প্রতিটা স্পর্শ এ যেন কোনো সাধারণ স্পর্শ নয়। এই সম্পর্ক নাহিয়ানের প্রতিটা স্পর্শ এ যেন কোনো সাধারণ স্পর্শ নয়। এই স্পর্শ শিশিরের আত্মা অবধি ছুঁয়ে যাচ্ছে বারবার। তার হৃদগহীনে তৈরি করছে দোলাচলের এক নীরব যুদ্ধ। কুচি ঠিক করা শেষে নাহিয়ান যখন তা গুছিয়ে দিতে যাবে তখনই বাধে এক বিপত্তি। সে লক্ষ্য করে শিশিরের নাভির ঠিক বা পাশে গাঢ় ত্বকের মধ্যে ছোট্ট একটা তিল, যা তাকে আকৃষ্ট করছে তীব্রভাবে। তার চোখ থেমে যায়। ঘোরাচ্ছন্ন দৃষ্টিতে সে তাকিয়ে থাকলো তিলটার দিকে। সে শেষমেশ নিজেকে আর সামলাতে না পেরে বলল, আই এম সরি ডার্লিং, কিন্তু তোর এই ছোট্ট তিলটা আমার পুরো আত্মসংবরণ পুড়িয়ে দিচ্ছে। আই এম সরি ফর মাই কন্ট্রোললেসনেস। সে ঝাঁপিয়ে পড়ে শিশিরের তিলের ঠিক উপরে। নিজের ওষ্ঠদয় দিয়ে সেই ছোট্ট তিলটার উপর চালায় এক প্রেমময় নিঃশব্দ যুদ্ধ। ধীর নীরব স্পর্শ, যেন দীর্ঘ প্রতীক্ষার মুক্তি। শিশিরের শরীর থেমে যায়। তার মেরুদণ্ড বেয়ে নেমে আসে এক ঠান্ডা তবু উষ্ণ প্রণয় পরশ। শিহরণ জাগে প্রতিটা লোমকূপে। ফর্সা চোয়াল রক্তিম বর্ণ ধারণ করে। মহাজগতের সবকিছু তার সামনে ঝাপসা হয়ে যায়। পৃথিবী থেমে যায়। কেবল বুকের ভেতরে তীব্র কাঁপুনির মতো শ্বাস উঠানামা করতে থাকে। হঠাৎ ব্রেক করার কারণে সামনে ঝুঁকে পড়তে যায় শিশির। বের হয়ে আসে এক প্রেমময় স্মৃতির আবেশ থেকে। গাড়ির ভেতর তখনও সেই উষ্ণতা লেগে আছে, যে উষ্ণতা একসাথে ঘামিয়ে দেয় শরীর আর কাঁপিয়ে তোলে আত্মা। পৌঁছে গেছি ম্যাম। শিশির জানালার বাইরে তাকায়। সামনের দিকে দাঁড়িয়ে আছে এক বিশাল সাদা প্যালেস হোটেল। চোখ ধাঁধানো রাজকীয় নির্মিত হোটেল ভিলা হনেক এর আদলে গড়া এই প্রাইভেট হোটেলটি সুইস আলপসের কোল ঘেঁষে অবস্থিত। বাহিরটা যেন রূপকথার কোনো প্রাসাদ। চুন সাদা প্রাচীর, বারান্দায় সোনালী কারুকার্য আর পেছনে গলে যাওয়া জল বরফে মোড়ানো পাহাড়ের অপার্থিব ছায়া। গাড়ি এসে থামে পার্কিং স্পটের একদম সামনে। পাশে সাজানো হাই-এন্ড ব্ল্যাক সেডান, সাদা মার্সিডিস, রোলস রয়েস। নাহিয়ান গাড়ি থেকে নেমে এসে শিশিরের জন্য দরজা খুলে। শিশির পা রাখে কুয়াশা ভেজা পাথরের উপর, যেখানে প্রতি ধাপে লাল গালিচায় রাজকীয় অনুভব। হোটেলের প্রবেশপথে চারিদিকে প্রজ্বলিত ক্রিস্টাল ল্যাম্প। রাস্তার দুপাশে ছোট ছোট ঝোপে জ্বলছে ফেরি লাইটস। মৃদু ও পিয়ানো টুকরোর শব্দ ভেসে আসছে দূর থেকে। এন্ট্রান্সে বিশাল গোলাকার সোনালি ঝাড়বাতি আর অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে আছে দুজন ভদ্র স্টাফ। শিশির আর নাহিয়ান পাশাপাশি হেঁটে যায় লাল গালিচার পথ ধরে। নাহিয়ানের বাহুতে শিশিরের বাহু। তারা প্রবেশ করে হোটেলের ভিতর। পুরো হোটেলটা অদ্ভুত সুন্দরভাবে সাজানো। পুরো হোটেলের থিম আজ সাদা। সাধারণত খ্রিস্টান বিয়ে অ্যানিভার্সারিগুলো যেভাবে সাজানো থাকে ঠিক সেই রকম। পুরো হল সাজানো সাদা পাহাড়ি ফুলে। প্রবেশদ্বারের দুপাশে বড় ফুলদানিতে রাখা পাহাড়ি সাদা গোলাপ, যার ঘ্রাণ মাদকতা ছড়াচ্ছে পুরো হল জুড়ে। প্রতিটি অতিথির টেবিলে সেন্টারপিসে রাখা ছোট্ট তারার মতো দেখতে সুইজারল্যান্ডের জাতীয় ফুল এডেলওয়েস। আর সারা দেয়াল জুড়ে সাদা ওয়েস্টেরিয়া ফুলের পর্দাগুলো যেন ছড়িয়ে দিচ্ছে হল রুমে শুভ্রতা। আর কিছু পাহাড়ি শুভ্র বুনো ফুল ঝুলে পড়েছে ছাদের কিনারা থেকে। এক একটা ফুলের গুচ্ছ যেন নীরব কবিতা লেখা। পুরুষেরা পড়েছে সাদা টাক্সেডো, মহিলারা সাদা গাউন। তবে ব্যতিক্রম শিশির আর নাহিয়ান। শুধুমাত্র এই কপতি আজ কালোয় আবৃত। তাদের দেখে এক অতিথি পাশের একজনকে বলে, Who are they? The black couples? They look like us as charming. তখনই হঠাৎ মাইক্রোফোনে কেউ একজন বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এতক্ষণ ধরে আমরা যাদের অপেক্ষা করছিলাম, আমার বহু প্রতীক্ষিত অতিথিরা উপস্থিত হয়েছেন।
একজন আমার ভার্সিটির বেস্ট ফ্রেন্ড আর বর্তমানে ইউএসের বিখ্যাত সিআইডি অফিসার আর নাহিয়ান চৌধুরী এবং অন্যজন তার প্রাণপ্রিয়তমা মিসেস শিশির চৌধুরী। তখনই পুরো হলে সমস্ত আলো নিভে গেল আর একটা তীক্ষ্ণ সোনালি আলো এসে পড়ল নাহিয়ান আর শিশিরের উপর। সবাই তাদের দিকে ঘুরল। গোল্ডেন ফেরি আলো তাদের দুজনকে যেন স্বর্গছোঁয়া জুটি করে তুলছে, যেন স্বপ্নস্ফীত যুগল। সকলে অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকালো। অ্যালিসিয়া আর লুকাস এগিয়ে আসলো তাদের দিকে। নাহিয়ান দুজনের সাথে আলিঙ্গন করলো। অতঃপর অ্যালিসিয়া শিশিরের দিকে তাকিয়ে বলল, তাহলে এই সেই অপ্সরা যার জন্য আমাদের নাহিয়ান কোনো মেয়েকে পাত্তা দিত না। শিশির সামান্য লজ্জা পেল তার কথায়। তারপর এক ঝলক নাহিয়ানের দিকে তাকালো। নাহিয়ান বরাবরের মতোই ঘায়াল করা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে দৃষ্টি সরিয়ে নিল। তারপর অ্যালিসিয়া আর লুকাসকে মুচকি হেসে অ্যানিভার্সারির শুভেচ্ছা জানালো। একটা শ্বেত পাথরের টেবিলের উপর বসে সফট ড্রিঙ্কস খাচ্ছিল শিশির। পাশে নাহিয়ান একজন সুইস নাগরিকের সাথে আলাপ জমাচ্ছিল। তখন হঠাৎ মাইক্রোফোনে অ্যালিসিয়া বলল, অ্যাটেনশন প্লিজ এভরিওয়ান, আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। এজন্য আমরা একটা স্পেশাল ইভেন্টের আয়োজন করেছি। ইভেন্টের প্রধান আকর্ষণ কাপল ডান্স, আর এটার স্পেশালিটি হচ্ছে এখানে প্রত্যেককে তার পার্টনারের চোখে চোখ রেখে ক্লোজলি সম্পূর্ণ ডান্সটা পারফর্ম করতে হবে। অ্যালিসিয়ার অ্যানাউন্সমেন্ট শেষ হতে না হতে পুরো হল করতালিতে মুখরিত হলো। তবে তাতে শিশির কোনো হেলদোল দেখালো না। সে নিজের মনে সফট ড্রিঙ্কস খাচ্ছিল। তার আর কি, সে ভাবলো সবাই ডান্স পারফর্ম করবে আর সে দেখবে, কিন্তু তার সেই আশায় ঘুরে যেন বালি ঢেলে দিল অ্যালিসিয়ার একটা কথা। আর হ্যাঁ, এখানে প্রত্যেকটা কাপলকেই অংশগ্রহণ করতে হবে। কথাটা শুনে বিষম লাগলো শিশিরের। নাহিয়ান তা দেখে মুখ সামান্য নিচু করে মুচকি হাসলো। কিছুক্ষণ পর অ্যালিসিয়ার অনুরোধে শিশির বাধ্য হয়েছে নাহিয়ানের সাথে ডান্স করতে, কিন্তু তার ভীষণ অস্বস্তি হচ্ছে। এমনিতেই সেই সবে অভ্যস্ত নয়, তার উপর আবার পড়েছে সিল্কের শাড়ি। মনে হচ্ছে সব যেন এবার খুলেই যাবে। তার এমন অস্বস্তি বোধ অনুভব করে নাহিয়ান সামান্য নিচু হয়। তার কানের কাছে ফিসফিস করে বলল, ডোন্ট ওয়ারি মিসেস, আপনার এই মিস্টার যতক্ষণ আপনার সাথে আছে ততক্ষণ আপনি কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বেন না ইনশাল্লাহ। কথাটা বলে নাহিয়ান শিশিরকে নিজের আরেকটু কাছে টেনে নিল। তারপর বলল, হিলটা খোলেন ম্যাম। শিশির অবাক কণ্ঠে শুধাল, কেন? খুলতে বলেছি তাই। সে আর কথা বাড়ালো না। আস্তে করে নিজের হিলটা খুলে রাখলো পাশে। এমনিতেও এই হাই হিল পরে বেশ কষ্ট হচ্ছিল তার। এবার আমার পায়ের উপর পা রাখেন। শিশির বুঝলো নাহিয়ানকে প্রশ্ন করে লাভ হবে না, তাই সে নাহিয়ানের কথা মতো নিজের পা দুইটা নাহিয়ানের পায়ের উপর রাখলো। শিশির পা রাখতে নাহিয়ান তার বাঁ হাত নিজের কাঁধের উপর আর নিজের বাঁ হাত শিশিরের কোমরে রাখলো, যার ফলে তার হাত গিয়ে লাগলো শিশিরের উন্মুক্ত কোমরে। শিশির কেঁপে উঠল। নাহিয়ান এবার শক্ত করে তার কোমর জাপড়ে তাকে নিজের কাছাকাছি নিয়ে আসলো, যার ফলে শিশিরের রুদ্ধশ্বাস এসে লাগলো তার প্রশস্ত লোমশ বুকে। এদিকে শিশিরের প্রাণ যায় যায় অবস্থা, শ্বাস যেন গলার কাছে এসে আটকে আসছে। নাহিয়ানের এত কাছাকাছি আসায় সে স্পষ্ট টের পাচ্ছে নাহিয়ানের শরীর থেকে ভেসে আসা তীব্র এক পুরুষালীর মাদকীয় ঘ্রাণ, যা তাকে অস্থির করে তুলছিল। নিজে মাতাল মাতাল লাগতে শুরু করলো। তার ডান্স শুরু হলো। নিয়ম অনুযায়ী সকলকে নিজের পার্টনারের চোখে চোখ রেখে ডান্স করতে হবে, তাই শিশির নাহিয়ানের চোখে চোখ রাখলো। কিন্তু এ কি, শিশির থমকে গেল। এ যেন কোনো চোখ নয়, এ যেন সেই কৃষ্ণ গহ্বর যেখানে কিছু একবার প্রবেশ করলে আর বের হতে পারে না, এমনকি আলোক রশ্মিও না। সকলে নিজের সঙ্গীর সাথে নাচতে ব্যস্ত। পিয়ানোতে বাজছে আশিকি মুভি সে বিখ্যাত রোমান্টিক গান হাম তেরে বিন গানের টিউন। সেই সুরে তাল মেলাচ্ছে সবাই, কিন্তু শিশিরের চারপাশ যেন থমকে গেছে। সেই নাহিয়ানের সাথে তাল মেলাচ্ছে ঠিকই, কিন্তু তার অস্তিত্ব যেন ধীরে ধীরে বিলীন হচ্ছে নাহিয়ানের চোখ নামক সেই কৃষ্ণ গহ্বরের মাঝে। ছন্দ হারাচ্ছে তার হৃদস্পন্দন। সময় যেন এক চলমান খরস্রোতা, যা বয়ে চলে অবিরাম, অপেক্ষা করে না কারোর জন্যে। এই জন্যে হয়তো বলে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আসলে প্রবাদটা যে কতটা সত্যি সেটা আজ শিশির অনুভব করতে পারছে। এই তো দেখতে দেখতে কেটে গেছে আরও 15টা দিন, কিন্তু সেদিন ওয়েডিং অ্যানিভার্সারি থেকে আসার পর থেকে তার কি যেন একটা হয়েছে। সে নাহিয়ানের চোখে তাকাতে পারে না, কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি কাজ করে, কিন্তু সেটা কি শিশির ঠিক বুঝে উঠতে পারে না। তবে এটুকু বুঝতে পারে যে এখন আর তার নাহিয়ানের প্রতি আগের মতো ঘৃণা কাজ করে না, বরং সে স্পর্শ করলে শিশিরের অন্যরকম এক শিহরণ জাগে। কিন্তু সেই অনুভূতি ব্যাখ্যা করার মতো, সেই শিহরণ সংজ্ঞায়িত করার মতো কোনো শব্দ শিশিরের জানা নেই। কি এক অদ্ভুত অনুভূতি, তাই না? আচ্ছা, এটা কি তবে সবাই যেমন বলে বিয়ের পরে নাকি স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ প্রদত্ত একটা ভালোবাসা বর্ষিত হয়? তাই শিশির হেঁটে যাচ্ছিল নাহিয়ানের রুমের সামনে দিয়ে আর নিজ মনে এসব ভাবছিল। তারপর নিজের এসব চিন্তার জন্য সে নিজেই নিজের মাথায় গাঁটটা মেরে বলল, কি সব ভাবছিস শিশির?
ওই অশুভ লোকের সাথে থাকতে থাকতে তোর চিন্তা ভাবনাগুলো অশুভ হয়ে গেছে। ওটা কি কোনো বিয়ে ছিল নাকি? আর যদিও বিয়ে হয়েও থাকে, তবে এটা কোনো দিনই নরিফা আন্টিরা মানবে না, বরং সম্পর্ক খারাপ হয়ে যাবে। না না, কি ভাবছি। তখনই সে টের পেল সে নাহিয়ানের রুমের একেবারে সামনে চলে এসেছে। একবার রুমের দিকে উকি মেরে দেখলো পুরো রুম অগোছালো, আশেপাশে কোথাও নাহিয়ান নেই। তাই সে রুমে প্রবেশ করলো। নাহিয়ান কোথায় সেটা দেখার জন্য ব্যালকনির দিকে পা বাড়াতে ওয়াশরুমের ভেতর থেকে নাহিয়ান বলল, শিশির, আমার টাওয়েলটা একটু দিয়ে যেতে পারবে? শিশিরের পা থমকে গেল। নাহিয়ান কি করে বুঝলো এখানে সে? পরক্ষণেই তার মনে পড়ল পুরো কটেজে তো সে আর নাহিয়ান একাই থাকছে এতদিন ধরে। ভেতর থেকে নাহিয়ান আবারও বলল, কি হলো, একটু দিয়ে যাও না প্লিজ। আসলে আমি যেটা এনেছিলাম সেটা নিচে পড়ে ভিজে গেছে। শিশির মনে মনে বিড়বিড় করতে করতে বলল। সামান্য টাওয়ালটাও ঠিক করে রাখতে পারে না? সে এগিয়ে গিয়ে আলমারিটা খুলে একটা টাওয়েল বের করলো। আরেকটা টাওয়েল বের করলো। তারপর সেটা হাতে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের সামনে এসে সে টাওয়েলটা দিতে হাত বাড়াতে নাহিয়ান এক ঝটকা মেরে তাকে নিজের দিকে টান দিল। শিশির ভারসাম্য হারিয়ে গিয়ে পড়ল তার উন্মুক্ত প্রশস্ত লোমশ বুকে। এখান থেকে এখনো গড়িয়ে পড়ছে জলবিন্দুরা। উপরের রেন শাওয়ার থেকে পানি পড়ছে ঝর্ণার মতো অবিরত। ভিজে যাচ্ছে শিশির নাহিয়ান দুজনই। নিজের বন্ধ করা চোখ আস্তে আস্তে খুলল শিশির। নাহিয়ানের পুরো শরীর উন্মুক্ত, শুধুমাত্র কোমরে জড়ানো একখানা সাদা টাওয়াল, কপালের উপর পড়া সামান্য লম্বা চুল ভিজে একাকার। শিশির দৃষ্টি সরিয়ে বলল, টাওয়াল তো আপনার কাছেই ছিল, মিথ্যে কেন বললেন? নাহিয়ান বাঁকা হেসে বলল, মিথ্যাটা না বললে কি আপনি আসতেন ম্যাম? শিশির নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো। নাহিয়ান তা দেখে কিছুটা বিরক্ত হয়ে বলল, এত নরো কেন জান? ডিস্টার্ব? আমি কি কিছু করেছি নাকি? আর একবার যদি নরো তাহলে কিন্তু এখানে। নাহিয়ানের এমন কথায় কিছুটা ভড়কে গেল শিশির। কাঁপা কাঁপা কণ্ঠে এসে বলল, এখানে কি কি? নাহিয়ান আর কোনো কথা বলল না। বাঁকা হেসে সামান্য নিচু হয়ে নিজের অধরদ্বয় দিয়ে তীব্রভাবে দখল করল শিশিরের নরম কোমল ওষ্ঠদ্বয়। শিশিরের চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। হৃদস্পন্দন যেন ছন্দ হারিয়েছে, যেন এক্ষুনি হাতে বের হয়ে আসবে হৃৎপিণ্ডটা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর শিশির আবিষে চোখ বন্ধ করে নিল। তার মনে বেজে উঠল বাতাসে গুনগুন, এসেছে ফাগুন, বুঝিনি তোমায় শুধু ছোঁয়ায় এত যে আগুন। ভার্সিটির ক্লাস শেষে সবে ক্যাম্পাসে পা রাখলো আনায়া। যখনই পাশ থেকে আশা বলল, দোস্ত ওই দেখ জিজু। আশার কথা অনুযায়ী আনায়া সামনে তাকাতে দেখতে পায় নিজের বাইকে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে আছে হৃদিত। আনায়া একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এটা তার কাছে নতুন কিছু না। বিগত 1 মাস ধরে এটা যেন হৃদিতের রুটিন পরিণত হয়েছে। প্রতিদিন ভার্সিটি শেষে তাকে নিজের বাসায় পৌঁছে দেওয়া। আনায়া অনেকবার বারণ করেছে তাকে, কিন্তু হৃদিত কি আর তার কথা শোনার পাত্র? আনায়া এগিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলে, মানে আজকেও আবার কেন এসেছেন? আপনাকে না বারণ করলাম? হৃদিত মুচকি হাসে, তার দিকে হেলমেটটা এগিয়ে দিয়ে বলে, শুনবো তোমার সব কথা শুনবো, আগে বিয়েটা হোক। কিন্তু তার আগে তোমাকে আমার কথাই শুনতে হবে। যদি চাও আমি তোমার কথা শুনি তাহলে চলো কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলি, তারপর যা বলবে তাই করব। গড প্রমিস। বাজে বকা বন্ধ করুন। দেখলে তো, শুনলে না? তাহলে আর কি, এখন আমার কথাই শুনতে হবে। বাইকে কি নিজে থেকে উঠবে নাকি আমি কোলে করে নিয়ে উঠবো? উঠবো না। ও, তার মানে তুমি সত্যিই চাচ্ছ আমি তোমাকে কোলে নিই? তা আগে বলবে না? হৃদিত তার দিকে এগিয়ে আসতে আনায়া দ্রুত বলে, কি করছেন? কেন, তোমার ইচ্ছে পূরণ করছি। আমি আপনাকে কখন বললাম আমার ইচ্ছা পূরণ করতে? এই তো মাত্রই বললে, তাই তো তোমাকে কোলে। আনায়া চিৎকার করে বলল, অসভ্য লোক, হেলমেট নেই না আমার কাছে, আর সরে যান আমার কাছ থেকে। হৃদিত বাইকে বসে মুচকি হেসে একটা লেডিস হেলমেট তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও। আনায়া এক ঝটকায় তার থেকে হেলমেটটা নিল, তারপর সেটা মাথায় দিয়ে চুপচাপ বাইকের পিছনে গিয়ে বসলো। হৃদিত মুচকি হেসে বাইক স্টার্ট দিল। কলেজের ক্লাস শেষে রোজকার মতন আজও পাশের একটা দোকান থেকে আইসক্রিম কিনে খেতে প্রধান সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ফারিন। তবে আজ তার সাথে কেউ নেই। নেহা অসুস্থতার কারণে কলেজে আসেনি, আর স্টুডেন্টের সামনে পরীক্ষা, তাই সে কলেজ থেকে সরাসরি স্টুডেন্টের বাসায় গেছে। আর লিসা আর ইমনের বাসা তো অন্য রাস্তায়।
ফারিন নিজ বনে আইসক্রিমটা খাচ্ছে আর গুনগুন করে গান করতে করতে যাচ্ছে। তখনই হঠাৎ একটা বাইক এসে থামলো ওর পাশে। ও ততটা খেয়াল না করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো। ফারিন, ব্যস্ত রাস্তায় নিজের নাম শুনে থমকে দাঁড়ায় ফারিন। পাশ ঘুরতে এসে দেখতে পায় বাইকের উপর বসা একজন যুবক। ফর্সা বর্ণের যুবকটির গায়ে কালো টি শার্ট। তাতেই ফারিন বুঝে যায় এটা ইফরাত, কারণ ইফরাত সবসময় কালো কাপড় পরে। সে কিছু বলার আগেই ইফরাত বলে, আজ একা কেন? সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে যাব কেন? না মানে অন্য দিন তো মাহেরারা থাকে তোমার সাথে, তাই আর কি। হ্যাঁ থাকে, কিন্তু আজ নেই কেন? কোনো সমস্যা? আচ্ছা, তুমি কি কখনো ভালো করে কথা বলতে জানো না? সব সময় শুধু তেরা তেরা উত্তর। একটু রসকস দিয়ে ভালোবেসেও তো কথা বলা যায় নাকি? কেন, আপনি কি আমার বিয়ে লাগেন যে আপনার সাথে আমার রসকস দিয়ে কথা বলতে হবে? ধুর, কি বলো, বিয়ে কেন লাগতে যাব? আমি তো আর কিছুদিন পর তোমার বোনের দুলাভাই হব। ভালো, তা আমার বোন কি আপনাকে বানিয়ে নিয়ে আসবেন? মানে? মানে আমার কোনো বোন নেই। আর রাস্তার মাঝখানে নাটক করবেন না, এখানে কোনো শুটিং চলছে না। যদি নাটক করা একান্তই প্রয়োজন হয় তাহলে যান, সামনে একটা থিয়েটার আছে, সেখানে যান। আপনারও লাভ, সাথে পরিচালকরা এমনিতেই তারা আপনার মতো ড্রামাবাজকেই খোঁজে। আমার ভালোবাসাকে তোমার নাটক মনে হয়? ও, একটুখানি ভুল হলো। বাংলা সিনেমার নায়ক আছে না, সাকিব খান, ওর দেওয়া সস্তা ডায়লগের মতো হয় সব। যদি সব দিক থেকেই সেম, শুধু একটা বুবলির অভাব। কি? হুম। আচ্ছা, মানলাম আমি সাকিব খান, তা তুমি কি হবে আমার বুবলি? ও একদমই না, আমি তো অপু বিশ্বাস হব। আপনি যান, কোনো বুবলিকে খুঁজে তার পেছনে পড়েন আর আমাকে মাফ করেন। আমি কোনো বুবলির সাথে ধরাধরি করলে তোমার কষ্ট হবে না বুঝি? হ্যাঁ হবে তো, তখন আমি পেঁয়াজ কাটতে কাটতে কাটবো আর গান গাইবো, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। আর কোনো কথা না বলে ধূপধাপ পা ফেলে সেখান থেকে চলে যায় ফারিন। ইফরাত অবাক হয়ে তাকিয়ে রইল। সে জানতো ফারিন একটু দুষ্টু প্রকৃতির, তাই বলে এত। অন্যদিকে তাদের থেকে কিছুটা দূরে নিজের গাড়ির লুকিং গ্লাস দিয়ে একটা তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্যপাত করছিল সবটা। ফারিনের কাণ্ড দেখে সামান্য হাসির ঝলক ফুটে উঠল তার ঠোঁটের কোণে, কিন্তু পরক্ষণে সে হাসি মিলিয়ে গেল। স্টিয়ারিং এর উপর থাকা হাতটা শক্ত হয়ে গেল শুধু একটা শব্দে, আই লাভ ইউ ফারিন, লাভ ইউ ফ্রম দ্য ডিপ ইন মাই হার্ট। ফারিন ততক্ষণে অনেকটাই দূরে চলে গেছে, তাই হয়তো শুনতে পায়নি, কিন্তু গাড়ির ভেতরে থাকা ব্যক্তিটির চোখ আগ্নেয়গিরি লাভার ন্যায় রক্তিম বর্ণ ধারণ করে। সে দ্রুত গাড়ি চালিয়ে ফারিনের সামনে চলে যায়। গাড়ি থামিয়ে ফারিনকে বলে, গাড়িতে ওঠো। রাত প্রায় 10টা। প্রধান সড়ক থেকে ভেসে আসছে গাড়ির হর্নের আওয়াজ। বাড়ি জুড়ে অদ্ভুত নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মাঝে নিজের নুপুরে ঝনঝন শব্দ তুলে এগিয়ে যাচ্ছে রিমঝিম। হাতে একটা কাচের বোল, পায়েস জাতীয় কিছু। 2 তলার করিডোরে শেষ প্রান্তে এসে সে থামলো। এটা তার জন্য কোনো সাধারণ কক্ষ নয়, এটা তার জন্য নিবেদিত মানুষটার কক্ষ, আর প্রাণপ্রিয়তমের কক্ষ। সে দরজার উপর আস্তে করে হাত রেখে সামান্য ধাক্কা দিতে ভেতর থেকে না দেওয়া দরজাটা খুলে যায়। রিমঝিম প্রবেশ করে রুমে। পুরো রুম অন্ধকার, শুধু টিমটিম করে জ্বলছে একটা লাল ডিম লাইট। রিমঝিম পাশের একটা টেবিলের কাছে বোলটা রাখলো। বিছানার উপর শুয়ে আছে তার নিবেদিত মানুষটা। অন্ধকারে ভালো করে দেখা না গেলেও রিমঝিম ঠিকই বুঝতে পারছে বিছানার উপর উপুড় হয়ে শুয়ে আছে সে। রিমঝিম এগিয়ে গিয়ে দেখলো মানুষটা কানে ব্লুটুথ হেডফোন গুজে শুয়ে আছে। পাশে ফোনে গান চলছে। দুষ্টুমি করে সে ফোন থেকে ব্লুটুথ কানেকশন অফ করে দিল। সাথে সাথে জোরে বেজে উঠল গানটি। মুহূর্তে বিষাদের কালো ছায়া নেমে আসে রিমঝিমের মুখে। অন্যদিকে জোরে গান বেজে ওঠে। দ্রুত চোখ মেলে তাকায় তানিম। রিমঝিমকে দেখে কিছুটা রাগী স্বরে বলে, তুই এখানে কি করছিস? কেন, শিশিরের আসার কথা ছিল বুঝি? তানিম ঠিক হয়ে উঠে বসতে বসতে বলে, বাজে কথা বলিস না। আর কেন এসেছিস? রিমঝিম মলিন হেসে বলে, এসেছিলাম তুমি কিছু খাওনি শুনে, কিন্তু এসে তো দেখছি। হয়ে গেছে না খাবার দাওয়া, এবার যা। চলেই তো যাচ্ছি, এভাবে বলছো কেন? আচ্ছা, শিশির আসলেও কি এভাবে বলতে? বাজে বকিস না তো, আর যা এখান থেকে। রিমঝিম ভাঙা গলায় বলে উঠল, বলো না তানিম ভাই, কি আছে শিশিরের মধ্যে যা আমার মাঝে নেই? কি এমন আকর্ষণ আছে ওর কাছে যা তোমাকে এত দূর থেকেও আকর্ষণ করে?
বলো না তানিম ভাই, বলো বলো। রিমঝিম চিৎকার করে উঠল, চোখ ফেটে গড়িয়ে পড়ল নোনা জল। তানিম একবার তার দিকে তাকালো। মিষ্টি করে দেখতে মেয়েটি, গায়ের রং শিশিরেরই মতো, কিন্তু সামান্য চাপা, উচ্চতা শিশিরের থেকে সামান্য বেশি, কোনো দিক দিয়ে শিশিরের থেকে কম নয়। কিন্তু তবুও কেন জানি তানিমের চোখে সে কখনোই শিশিরের মতো হয়ে ধরা দিতে পারেনি। শুধু সে কেন, পৃথিবীর কোনো অপরূপায় ধরা দিতে পারেনি। সে রিমঝিমের দিকে তাকিয়ে বলে, রিমঝিম, পাগলামি করিস না। তুই তুই দেখবি, তুই একদিন আমার থেকেও ভালো কাউকে খুঁজে পাবি। রিমঝিম কান্না জড়িত কণ্ঠে বলল, আমার তোমার থেকে ভালো কাউকে নয়, তোমাকেই লাগবে। এটা কখনোই সম্ভব নয় রিমঝিম, কারণ এই জীবনে আমার পক্ষে শিশির ব্যতীত অন্য কোনো নারীকে ভালোবাসা তো দূর, পছন্দ করাও অসম্ভব। তাহলে না হয় আমি তোমার জন্য পরের জন্ম অবধি অপেক্ষা করলাম। পরের জন্ম বলে আর কিচ্ছু হয় না রে পাগলি, আর হলেও আমি সেই জন্ম শুধু শিশিরকে চাইতাম। রিমঝিম আর কোনো কথা বলতে পারল না। সে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। তানিম তার যাওয়ার পানে তাকিয়ে মনে মনে বলল, পারলে আমাকে মাফ করে দিস রিমঝিম, তুই আমার জন্য অনেক করেছিস, কিন্তু এর প্রতিদান হিসেবে আমি কখনোই তোকে ভালোবাসতে পারবো না। সন্ধ্যা নামতে চলল। গোধূলি লগ্নে সূর্যটা যেন রক্তিম বর্ণ ধারণ করেছে। সেই রক্তিম রঙা সূর্যের প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে ব্রেঞ্জার লেকের স্বচ্ছ নীল পানিতে। আশেপাশ থেকে ভেসে আসছে পাহাড়ি বিভিন্ন নাম না জানা ফুলের মিষ্টি সুবাস। প্রাকৃতিক এক অভূতপূর্ব সুন্দর মুহূর্তে একটা বৃত্তাকার দোলনার মাঝে বসে আছে শিশির। দোলনাটা অদ্ভুত সুন্দর, বৃত্তের চারিদিকে ফুলের মালা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সাজানো। এত সুন্দর প্রকৃতির মধ্যেও বিষণ্ণতার মন, যদিও সে খুশি তবু এক অন্যরকম বিষণ্ণতা জেঁকে আছে তাকে। আজকে রাতের ফ্লাইটেই বাংলাদেশে ফিরছে তারা। এটা নিঃসন্দেহে তার জন্য এক খুশির খবর, কিন্তু এতদিন এই কটেজে থেকে তার মায়া জন্মে গেছে। চলে যেতে হবে শুনে কেন জানি খুব খারাপ লাগছে তার। তাই তো সেই বিকেল থেকে এখানে এসে বসে আছে। হঠাৎই অনুভব করলো তার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। শিশিরের পিছন ফেরার প্রয়োজন হলো না। ভেসে আসছে রোজউড, চন্দনকাঠ, ভ্যানিলা, অ্যাম্বার এবং ভেটিভারের মিশেলে সৃষ্ট এক উডি এবং উষ্ণ সুগন্ধ। সে বুঝতে পারল তার পেছনে এসে দাঁড়িয়ে আছে নাহিয়ান। নাহিয়ানের উপস্থিতি টের পেয়ে সে উঠে যেতে গেলেই ওড়নায় সামান্য টান লাগে। কি হলো, ওনা কেন ধরেছেন? নাহিয়ান নিশ্চুপ। শিশির আবারও তাকে কিছু বলতে গিয়ে পেছনে ঘুরতেই দেখতে পেল নাহিয়ান আর নিজের জায়গাতে দাঁড়িয়ে আছে। তার ওড়নাটা দোলনার সাইটের একটা সুচালো জায়গার সাথে বিঁধে গেছে। সে নিজের বোকামির জন্য নিজেই লজ্জা পায়। তারপর ওড়নাটা ছাড়াতে যাওয়ার আগেই নাহিয়ান তা ছাড়িয়ে ওড়না সহ তাকে নিজের দিকে টান মারে। ওড়না সামলাতে গিয়ে শিশিরও তার দিকে চলে আসে। কাছাকাছি আসতে নাহিয়ান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। শিশির কেঁপে ওঠে। তারপর নাহিয়ান আর কোনো কথা না বলে তাকে কোলে তুলে নেয়। শিশির কিছু জিজ্ঞাসা করতে যাওয়ার আগেই নাহিয়ান বলে, অপবাদ যখন দিয়েছেন তখন একটু বেশি করেই নিই। এমনিতেও অল্পতে এই নাহিয়ান চৌধুরীর হয় না। শিশির আর কিছু বলতে পারে না, লজ্জায় নিজের মুখ লুকিয়ে নেয় নাহিয়ানের বুকে। নাহিয়ান মুচকি এসে কটেজের উদ্দেশ্যে পা বাড়ায়। প্রায় 3 মাস পর নিজের বাড়ি দেখেই খুশিতে মন নেচে উঠল শিশিরের। দারোয়ান আফিফ গেট খোলার সাথে সাথে সে আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে চিৎকার করে বলল, আঙ্কেল আঙ্কেল, এখানেই দাঁড় করান প্লিজ। কিন্তু মামনি আর একটু। পাশ থেকে নাহিয়ান ড্রাইভার আঙ্কেলকে বলল, আঙ্কেল থাক, আপনি গাড়ি এখানেই থামান। ড্রাইভার আঙ্কেল বেশি কথা না বাড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে দিল। অন্যদিকে গাড়ির শব্দে শিশির কুঞ্জের ভেতর থেকে বের হয়ে আসলো নরিফা খানম, ইমতিয়াজ চৌধুরী, রোদেলা জামান, শিকদার শাহ, ইলমা সহ শিশিরের মামা বাড়ির প্রত্যেকে। আনায়া নির্ঝরাও এসেছে। শিশিরকে দেখে আনায়া ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। খুশির আবেগে তার গলা ভেঙে আসলো। সে ভাঙা ভাঙা গলায় বলল, কোথায় হারিয়ে গিয়েছিলিস শয়তান? বল কোথায় গেছিলিস আমাকে রেখে? তুই কি খারাপ রে, আমাকে রেখে চলে গেলি, একবারও ভাবলি না আমার কথা? সত্যি সত্যি কান্না করে দিল আনায়া। তা দেখে শিশির আনায়ার পিঠে হাত বুলিয়ে দুষ্টু হাসি এসে বলল, এমনভাবে কাঁদছিস মনে হচ্ছে আমি তোর হাজব্যান্ড, আর আমি হারাই গেলে তুই বিধবা হয়ে যাবি। আমি তোর হাজব্যান্ড না রে, তোর হাজব্যান্ড তোর। শিশির থেমে গেল। আনায়া শিশিরের পিঠে থাপ্পড় মেরে বলল, তুই কোনোদিনও ভালো হবি না, তাই না রে? হব, আমিও একদিন ভালো হব। একে একে সবার সাথে কথা বলল শিশির। সবাই তাকে জড়িয়ে ধরলো, আদর করলো, যেন সে ওই 5 বছরের বাচ্চা মেয়ে। রোদেলা জামান আর নরিফা খানম তো চুমু দিতে দিতে মুখশ্রী একেবারে ভরিয়ে তুলেছিল। শেষমেশ শিশির বলল, নাও আমার মায়েরা, এবার মাফ করো, আমি হারাই যাইনি, বেঁচে আছি, আমি তোমাদের সামনেই আছি। একে একে শিশির কুঞ্জে প্রবেশ করলো সবাই। শিশিরের রুমে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। সবাই বলতে শিশির, আনা, ইলমা আর নিঝুম।
বড়রা নিচে কাজ করছে। শিশির নিঝুমের মায়ের হাতে সেমাই এর বরফি অনেক পছন্দ করে, তাই হাসনা চৌধুরী বরফি বানাচ্ছেন আর তাকে হেল্প করছেন নরিফা খানম। আর পাশে রোদেলা জামান শিশিরের ফেভারেট পাস্তা বানাচ্ছে, সেই সাথে সৌজন্যের আম্মু টুকিটাকি হেল্প করছে সবাইকে। ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করছেন ইমতিয়াজ চৌধুরী, শিকদার শাহ আর ইমরান চৌধুরী। নির্ঝর, সাজিদ আর নাহিয়ান মিলে গল্প করতে করতে ছাদে উঠেছে সেই সন্ধ্যা এখনো নামেনি। রোদেলা জামান রিয়াকে ডেকে বলল, রিয়া মা, যা তো তোর নির্জর ভাইয়া, সাজিদ ভাইয়া আর নাহিয়ান ভাইয়াকে কফি 3টা দিয়ে আয় তো। আম্মু, আমাকে নোয়া আপু ডাকতেছিল উপরে। একটুখানি দিয়ে আয় না মা, তারপর যাস। দেখ আমি এমনিই ব্যস্ত। আচ্ছা। রোদেলা জামান পাশ থেকে সৌজন্যের আম্মু অর্থাৎ সঞ্জিতা জামানকে ডেকে বলল, তো সাঞ্জু, কফি 3টা দে তো রিয়ার কাছে। ওই তো কিচেন কাউন্টারের কাছে। সঞ্জিদা জামান রোদেলা জামানের সম্পর্কে বড় হলেও তারা একই রকমই বান্ধবীর মতো। সঞ্জিদা জামান কফি 3টা রিয়ার কাছে দিয়ে হাসনা চৌধুরীর কাছে শুধালো। হাসনা চৌধুরী বরফি শেপ দিতে দিতে তার দিকে ফিরে বলল, না আপা, আসলে ইয়ালিনা সকাল থেকে মাথার যন্ত্রণা করছিল, এর জন্য। এদিকে শিশিরের রূপ। শিশির, তুই কি একটা গুড নিউজ জানিস? ইলাপু, আমি বলবো নাকি তুমি বলবা? ইলমা তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমিই বলো। আচ্ছা। এদিকে শিশির তাদের কথাবার্তা আর কিছু না বুঝে উদ্গ্রীব হয়ে বলল, আরে বলো না। ম্যাম, আপনি ফুপ্পি হতে চলেছেন। কি? সে ইলমার থেকে ফিরে বলল, সত্যি আপু? ইলমা মুচকি হেসে বলল। শিশির আর নিজেকে সামলাতে পারল না, ইলমাকে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশনস আপু, আমি সত্যি ফুপি হব? বনু। শিশির তাকে ছেড়ে দিয়ে আবদারের স্বরে বলল, শোনো আপু, ছেলে হলে নাম রাখবো সাজ্জাদ আর মেয়ে হলে নাম রাখবো শাওলিন। ইলমা শিশিরের এমন বাচ্চামিতে হেসে বলল, আচ্ছা রেখো। পাশ থেকে আনায়া বলল, নাম পরে রাখিস, আগে তোর ভাই কি করছে তাই শুন। কি করেছে? ইলাপু, এটা তুমি বলো। তোমার ভাই আমাকে অ্যাসিডিটির ওষুধ এনে দিয়েছিল। কেন? ওই যে আমার বারবার বমি হচ্ছিল তাই। শিশির এবার হেসে উঠল, নিজেকে সামলাতে সামলাতে বলল, আমার ভাই যে হাবলা সেটা জানতাম, কিন্তু এটা কি? তাহলেই বোঝো কাকে নিয়ে সংসার করি আমি। সেসব কথা বাদ দাও, তুমি আগে বলো সুইজারল্যান্ডে কেমন দিন কাটলো তোমাদের? নিঝুম এতক্ষণ চুপ থাকলেও এবার সে বলল, হ্যাঁ বলো না আপু, আমি তো তোমার কাছে সেই গল্প শোনার জন্যই বসে আছি। এদিকে সুইজারল্যান্ডের নাম শুনতে শিশিরের মনে পড়ে গেল গতকালে সেই সুন্দর মুহূর্তটার কথা, যখন নাহিয়ান তাকে। সে আর কিছু ভাবতে পারল না, লজ্জায় তার মুখ লাল হয়ে গেল। এদিকে তার এমন হঠাৎ লাল হয়ে যাওয়ায় সবাই তার দিকে আর চোখে তাকালো। তা দেখে শিশির বলল, কি ব্যাপার, তোমরা এইভাবে তাকাচ্ছ কেন? আনায়া তার দিকে আর চোখে তাকিয়ে বলল, সুইজারল্যান্ডের নাম শুনি তুমি এমন লাল হয়ে গেলি কেন? ব্যাপার কি? কই আবার তোতলাচ্ছিস? এই সত্যি কথা বল, কি হয়েছে? শিশির এই মুহূর্তে কি বলবে বুঝতে পারল না। তখনই দরজার বাইরে থেকে সৌজন্য তাদের ডেকে বলল, ইলা আপু, আয়ু আপু আর শিশির আপু, হৃদিত ভাইয়া এসেছে, তাই সবাই তোমাদের নিচে ডাকছে। হৃদিতের নাম শুনে থমকে গেল আনা। সবার হয়ে জবাব দিয়ে শিশির বলল, সূর্য তুই যা, আমি আসছি। না ফুপি, আর আম্মু বলেছে তোমাদের নিয়ে যেতে। শিশির সবাইকে উদ্দেশ্য করে বলল, চলো তাহলে। চলো। একে একে বেরিয়ে গেল সবাই, কিন্তু বের হয়নি এখনো নিঝুম। সৌজন্য তাকে ডেকে বলল, এই যে মিস গোবরিনী, আসছেন নাকি চলে যাব? নিঝুম বের হতেও যাচ্ছিল, কিন্তু সৌজন্যের এমন কথায় মেজাজ গরম হয়ে গেল তার। সে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে সৌজন্যের সামনাসামনি দাঁড়িয়ে বলল, কি বললেন আপনি? রিপিট করুন। সৌজন্য দুষ্টু হাসি হেসে বলল, কই কিছু না তো। নিঝুম কিছু বলতে যাবে তার আগে এই সিঁড়ি থেকে শিশির তাদের ডেকে বলল, কিরে তোরা আসবি না নাকি? নিঝুম সেদিকে ফিরে বলল, আসছি আপু, তোমরা যেতে লাগো। তারপর ফের সৌজন্যের দিকে তাকিয়ে বলল, আপু ডাকলো বলে বেঁচে গেলেন, না হলে বুঝিয়ে দিতাম আমাকে গোবর রানী বলার ফল। নিঝুম দুপধাপ পায়ে নেমে চলে গেল। সৌজন্য সেদিকে তাকিয়ে একবার মুচকি হাসলো। তুই কি জানিস না হেডকোয়ার্টারের অবস্থা বহুত খারাপ চলতেছে? এই অবস্থায় যদি আজকে রাইতের ভিতরেই 5টা বাচ্চা আর 2টা মাইয়া জোগাড় না হয়, তাহলে নিজেদের কবর খোঁড়ার জন্য মানুষ রেডি করে রাখিস।
কথাটা বলেই ফোন কেটে দিল ওই পাশে থাকা লোকটা। রাকিব ধপ করে বিছানার উপর বসে পড়ল। ইদানিক অনেক বেশি চাপ চলছে। প্রথমত যেখানে তারা মহিলার বাচ্চাগুলো পাচার করত সেখানটা এখন সিআইডি নজরে আছে। বিভিন্ন এজেন্ট ছড়িয়ে রেখেছে গোপনে। কখন যে হামলা চালাবে তার কোনো ঠিক নেই। তার উপর মালিকের এই চাপ। দেশের বর্তমান পরিস্থিতির ভিতর প্রতিদিন এইভাবে কিডন্যাপিং করা দুষ্কর হয়ে পড়েছে তাদের পক্ষে। রাকিব বিছানার উপর বসে নিজের চুল টেনে ধরল। তখনই রুমে প্রবেশ করলো সাবিহা। আপনি কি ক্লান্ত? সাবিহা রাকিবের পাশে বসলো। রাকিব আলগোছে তার মাথাটা সাবিহার উরুর উপর রেখে চোখ বুজে বলল, আমি বিষণ্ণ সাবিহা। সাবিহা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তাহলে বের হয়ে আসুন না এই পাপের রাস্তা থেকে। একদিন তো সবটা শেষ হয়ে যাবে বলুন। পাপ কোনোদিন দীর্ঘস্থায়ী হয় না। তোমার বয়স কম সাবিহা, তুমি জানো না এই জীবনে কি কি দেখেছি আমি। কি বিষাক্ত আমার ইতিহাস, কি বিষাক্ত আমার অতীত। কিন্তু সেই বিষাক্ততা কাটানোর জন্য আমি আছি তো। বিশ্বাস করুন, একবার আপনি এই পাপ থেকে বের হয়ে আসুন, আমি আপনার হাতে হাত ধরে সেই বিষাক্ততাকে সুভাষিত ফুল করে তুলব। রাকিব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এটা সম্ভব নয় সাবিহা। আমি এমন পর্যায়ে চলে গেছি যেখান থেকে মৃত্যু ব্যতীত অন্য কোনো কিছু আমাকে এই পাপ থেকে আলাদা করতে পারবে না। রাত 12টার কিছু বেশি। শিশির কিচেনে এসেছিল পানি নিতে। পুরো বাড়ি নিস্তব্ধতায় মোড়া, ঘুমিয়ে পড়েছে সবাই। 2 তলার করিডোর দিয়ে নিজের রুমে যাচ্ছিল সে। হঠাৎই উত্তর পাশের রুমটা একবার উকি মেরে দেখলো। রুমটাতে ঘুমিয়ে আছে নাহিয়ান। লাইটটা পর্যন্ত অফ করেনি সে। শিশির ধীর পায়ে রুমে প্রবেশ করলো নিঃশব্দে, যাতে নাহিয়ানের ঘুম না ভাঙে। রুমে ঢুকে লাইট অফ করার পূর্বে শিশির একবার নাহিয়ানের দিকে তাকালো। এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে সে, মাথার নিচে বালিশটাও ঠিক নেই। শিশির এগিয়ে গিয়ে বালিশ ঠিক করে দিতে দিতে নাহিয়ানকে পরখ করে দেখতে লাগলো। ঘুমিয়ে আছে নাহিয়ান, চোখে মুখে এক অদ্ভুত স্নিগ্ধতা। শিশির তাকিয়ে থাকলো, কি অপূর্ব লাগছে ঘুমন্ত নাহিয়ানকে। শিশির মনে মনে নিজেই নিজেকে ধমকিয়ে বলল, ছি শিশির, এভাবে হ্যাংলার মতো একটা পুরুষের দিকে তাকিয়ে আছিস, লজ্জা করছে না? পরক্ষণেই তার মনে হলো কিসের লজ্জা, এটা তো তার হালাল পুরুষ, তার একান্ত নিজের পুরুষ। তাহলে যদি সে তাকায়ও তাতে কি সমস্যা? আচ্ছা, এত সুন্দর পুরুষটি সত্যি তার হালাল পুরুষ? সে তাকিয়ে রইল মুগ্ধভাবে। হঠাৎ নাহিয়ান গেয়ে উঠল। ঘুমে জড়ানো এক অদ্ভুত ঘোর লাগা কণ্ঠ নাহিয়ানের। হঠাৎ নাহিয়ানের কণ্ঠে ধ্যান ভাঙল শিশিরের। সেই সাথে ঘাবড়ে গেল সে। কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে নাহিয়ান এক ঝটকায় তার হাত ধরে টান দিয়ে তাকে নিজের বুকের উপর ফেলে বলল, ওইভাবে কি দেখছিলেন ম্যাম? ক্রাশ খেলেন নাকি? ক্রাশ খেলেও লাভ নেই, আমার ঘরে অলরেডি একটা সুন্দরী বউ আছে। শিশির আমতামতা করে বলল, আপনি না ঘুমিয়েছিলেন? ছিলাম তো। তাহলে বুঝলেন কি করে যে এখানে আমি? নাহিয়ান মুচকি হেসে বলল, যতক্ষণ এই দুনিয়ার বুকে আমার শ্বাস চলছে ততক্ষণ আমি যে অবস্থাতেই থাকি না কেন, আপনার অস্তিত্ব ঠিকই টের পাবো ম্যাম। শিশির মলিন হেসে কিছুটা অভিমানী কণ্ঠে বলল, আপনার সুহাসিনীকে কি এসব বলেছিলেন নাকি? তাকে আর কিছু বলতে না দিয়ে তার ঠোঁটে নিজের তর্জনী আঙ্গুল ঠেকিয়ে নাহিয়ান বলল, আপনি আমার হৃদয়ের বাগানে থাকা একমাত্র গোলাপ, যে প্রচন্ড শীতের রাতেও আমার জন্য ছড়িয়ে যায় গ্রীষ্মের উত্তাপ। শিশির আর কিছু বলতে পারল না, নিজেকে লুকিয়ে নিল নাহিয়ানের বুকে। নাহিয়ান মুচকি হেসে বেড সাইড সুইচ দিয়ে লাইট অফ করে দিল। সকালে ডাইনিং টেবিলে শিশির ব্যতীত সকলে উপস্থিত। নিঝুমরা ব্রেকফাস্ট সেরে রওনা হবে খুলনার উদ্দেশ্যে। আজকে 4th পিরিয়ডে ফার্স্ট ইয়ারের হায়ার ম্যাথ ক্লাস আছে নির্ঝরের। সকালে ডাইনিং টেবিলে শিশির ব্যতীত উপস্থিত সকলে। নিঝুমরা ব্রেকফাস্ট সেরে রওনা হবে খুলনার উদ্দেশ্যে। আজকে 4th পিরিয়ডে ফার্স্ট ইয়ারের হায়ার ম্যাথ ক্লাস আছে নির্ঝরের। আর সে কোনো মতেই ক্লাস মিস করতে পারবে না, কারণ সামনে ফার্স্ট ইয়ারের টেস্ট। সকলে সেই তোড়জোড়ে ব্যস্ত, কিন্তু এখনো আসেনি শিশির। তা দেখে আনায়া বলল, আন্টি, শিশির ওঠেনি? রোদেলা যেমন কিঞ্চিত অবাক হয়ে বললেন, শিশির তো তোমার সাথে ঘুমিয়েছিল, তা আমি কি করে বলবো ও উঠছে নাকি উঠেনি? কি? আমি আর ও তো ওই রুমেই ঘুমিয়েছিলাম, কিন্তু আন্টি ও তো পরে রুমে ছিল না, তাই আমি ভাবলাম হয়তো আপনার কাছে গিয়েছে। কই, আমার রুমে তো আসেনি। তাহলেও গেল কোথায়? রোদেলা জামান সহ উপস্থিত সকলে অবাক হলো। শিশির যদি নিজের রুমে না থাকে তাহলে গেল কোথায়? অন্যদিকে নিজের মনে নাস্তা খাচ্ছে নাহিয়ান, যেন এখানকার কিছুই শুনতে পাচ্ছে না সে। কিছুক্ষণ পর রিয়া সিঁড়ির দিকে তাকিয়ে বলল, ওই তো নুয়াপু। সকলে সিঁড়ির দিকে তাকালো। সিঁড়ি দিয়ে নিচে নামছে শিশির, কোমর ছড়ানো সোনালি চুলগুলো বাঁধনহারা। তাকে দেখে রোদেলা জামান বললেন, কোথায় ছিলি নোয়া? শিশির নামতে নামতে বলল, কেন রুমে?
তা তো জানি, কিন্তু কোন রুমে? কেন শিশির কথা শেষ করার আগেই আনায়া বলল, আমার সাথে তো ছিলিস না। শিশির থেমে গেল। এবার সে কি বলবে? সে তো বলতে চাচ্ছিল যে আনায়ার সাথে নিজের রুমে ছিল। সে অসহায় দৃষ্টিতে নাহিয়ানের দিকে তাকালো, কিন্তু নাহিয়ান সে নিজ মনে মজা করে বাটার রোস্ট খাচ্ছে তা দেখে মেজাজ সপ্তমে চড়ে গেল শিশিরের, যার জন্য শিশির এত বড় বিপাকে তারই কোনো হেলদোল নেই। বদমাস, অসভ্য, বেহায়া লোক। শিশিরের গালি ভাণ্ডারে যত গালি ছিল সব দিয়ে সে মনে মনে গালাগাল করলো। তারপর নিঝুমের দিকে তাকিয়ে তার মনে পড়ল নিঝুম তো কাল রাতে একা ঘুমিয়েছিল। সে দ্রুত বলল, আমি নিঝুমের সাথে ঘুমিয়েছিলাম। নিঝুম খাচ্ছিল শিশিরের কথায় হঠাৎ সে বিষম খেলো। সবাই তার দিকে তাকালো। হাসনা চৌধুরী তার দিকে পানির গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন, কিরে নিঝুম, সেই কখন থেকে আমরা শুনেছি নুয়া কোথায়? তুই চুপ করেছিলি কেন? বলতে কষ্ট হচ্ছিল যে নুয়া আপু আমার সাথে ছিল? নিঝুম ঢকঢক করে পানিটুকু খেয়ে মিনমিন করে বলল, আমিও কি জানতাম নাকি যে আপু আমার সাথে ছিল? আর কেউ কোনো প্রশ্ন করার আগে শিশির বলল, আরে কালকে রাতে আমি পানি নিতে কিচেনে এসেছিলাম, যাওয়ার সময় দেখি ও রাত জেগে আছে, তাই ওর কাছে বসে গল্প করছিলাম। এভাবে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। পাশ থেকে নরিফা খানম বললেন, আচ্ছা থাক, হয়েছে, আর এক্সপ্লেন করতে হবে না, তুই বস, নিশ্চয় অনেক ক্ষুধা পেয়েছে। শিশির আনায়ার পাশে চেয়ারটাতে বসতে বসতে বলল, হ্যাঁ আন্টি, ভীষণ। আচ্ছা বস, আমি কিচেন থেকে খাবার নিয়ে আসি। নরিফা খানম চলে গেলেন কিচেনের দিকে। আচ্ছা মা, তুই কি বাটার রোস্ট খাবি নাকি নুডলস? আর চুলগুলো এভাবে খুলে রেখেছিস কেন? কথা বলতে বলতে তিনি এগিয়ে এসে শিশিরের চুলে হাত রাখলেন। চুল ভেজা শিশিরের, তা দেখে তিনি কিঞ্চিত অবাক হয়ে বললেন, এত সকালে তুই শাওয়ার নিয়েছিস? আনায়া অবাক দৃষ্টিতে শিশিরের দিকে তাকালো। শিশির আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ। কেন? এমনি। এমনি মানে? কি হয়েছে রে তোর? সকাল থেকে এমন অদ্ভুত আচরণ করছিস কেন? কই? পাশ থেকে সাজিদ হেসে বলল, ব্যাপার কি রে শিশির, প্রেমে টেমে পড়েছিস নাকি? শুনছি প্রেমে পড়লে মানুষ নাকি এরকম উল্টোপাল্টা কাজ করে। উল্টাপাল্টা কথা বলো না তো ভাইয়া, আমি আবার কার প্রেমে পড়বো? সাজিদ নাহিয়ানের দিকে তাকিয়ে বলল, কতজন আছে? আবল তাবল কথা না বলে খাও তো। আর মা, আমি আজ ইউনিভার্সিটিতে যাব, তাই সকালে শাওয়ার নিয়েছি। আর তুমি তো জানো আমি ইউনিভার্সিটিতে প্রতিদিন গোসল করেই যাই। কথাটা বলেই উঠে চলে গেল শিশির। পেছন থেকে নরিফা খানম ডেকে বলল, খেয়ে যা নোয়া। শিশির পেছনে না ঘুরে বলল, ক্ষুধা নেই। এই তো বললি ক্ষুধা পেয়েছে, যেই সেই উদাও। আন্টি আমায় দেন তো, বেচারি লজ্জা পেয়েছে। পাশ থেকে ইলমা রেগে গিয়ে বলল, তুমি চুপ করবে সাজিদ। সাজিদ বাচ্চাদের মতো মুখ করে বলল, আমি কি করলাম? বুঝতে পারছো না কি করেছো? বেচারি তোমার জন্য ক্ষুধা লাগা সত্ত্বেও খেতে পারলো না। কেন? আমি কি ওর মুখ আটকে রেখেছিলাম নাকি? খ্যাপা ছিলে কেন? ও তো লজ্জায় খেতে পারলো না। ও তো এইসবে আগে লজ্জা পেত না, বরং আরো শখানেক প্রতিবাদে যুক্তি উপস্থাপন করতো যে আমি এসব পছন্দ করি না, এসব ফালতু জিনিস, ছি, এসব কেউ করে নাকি? তাহলে হঠাৎ কি এমন হলো যে ও আবার লজ্জা পেতে শুরু করলো? তাহলে কেউ সত্যি? সাজিদ সাজিদ নিজের মুখে বাচ্চাদের মতো আঙ্গুল দিয়ে চুপ করে বসে রইল। নাহিয়ান মাথা সামান্য নিচু করে মুচকি হাসলো। নিঝুমরা চলে গেছে বেশ কিছুক্ষণ হলো। শিশির নিজের রুমে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধছিল। হঠাৎই কোনো রকম অনুমতির প্রয়োজন বোধ না করে দরজা খুলে ভেতরে ঢুকলো নাহিয়ান। তার পরনে ব্ল্যাক কালার টি শার্টের সাথে ব্ল্যাক কালার জিন্স, চুলগুলো এলোমেলো কিন্তু যথেষ্ট স্টাইলিশ। হাতের উপর ব্ল্যাক ব্লেজারটা ঝুলিয়ে রাখা। শিশিরের বিছানার উপর বসে হাতের ঘড়িটা ঠিক করতে করতে শিশিরের কাছে প্রশ্ন করলো, হয়েছে আপনার? শিশির হিজাব বাঁধতে বাঁধতে আয়নায় একবার নাহিয়ানের প্রতিবিম্বের দিকে তাকালো। শেষ পিনটা লাগিয়ে সে নাহিয়ানের দিকে ফিরে বলল, আমার হয়েছে কি হয়নি, কি কাজ আপনার সেটা দিয়ে? নাহিয়ান তার দিকে ফিরে বলল, আমার কাজ কি মানে? আমার সাথেই তো যাবেন। আপনার সাথে যাব মানে? আমি কি একবারও বলেছি আমি আপনার সাথে যাব? আমার সাথেই যাবেন, এজন্য বেশি তর্ক না করে তাড়াতাড়ি রেডি হন, টাইম হয়ে গেছে। আচ্ছা আপনি এইরকম কেন? কি রকম? দুই মুখ সাপের মতো। নাহিয়ান মুচকি হেসে বলল, হ্যাঁ অবশ্যই। তা আমি দুমুখ সাপ হওয়ার মতো কি করলাম শুনি? শিশির মুখ বাঁকিয়ে বলল, ঢং জানেন না কি করেছেন? না তো, একটু বলুন না ম্যাম। আপনি একটা
পাক্কা লেভেলের ধরিবাজ লোক। সকালে আপনার কারণে আমি এত বড় বিপদে পড়লাম, আর আপনারই কোনো হেলদোল ছিল না। মনে তো বলছিল আপনাকে গিয়ে ঠাড়িয়ে 2টা থাপ্পড় মারি আমি। ওমা, ওইখানে আমার কি দোষ ছিল? জানেন আপনার দোষ ছিল কালকে রাতে আপনি আমাকে নিজের রুমে আসতে দেননি। সকালে যখন সবাই শুনছিল তখন নিজের মনে বাটার টোস্ট খাচ্ছিলেন আপনি। নাহিয়ান তার দিকে এগিয়ে এসে বলল, তো আপনি কি চাচ্ছিলেন আমি সবাইকে বলি যে আমার বউ আমার সাথে ছিল? নাহিয়ানের এমন এগিয়ে আসায় শিশির কিছুটা পিছিয়ে আমতা আমতা করে বলল, আমি কখন বললাম এটা বলতে? আমি তো একটু চাচ্ছিলাম মানে আপনি অন্তত আমার দিকে একটু তাকিয়ে ভরসা দিন। নাহিয়ান আরো এক ধাপ এগিয়ে এসে বলল, সরি ম্যাম, কিন্তু আমি তখন কোনো মতেই আপনার দিকে তাকাতে পারতাম না। শিশির আর এক ধাপ পিছিয়ে, কেন? তখন তো আপনি আর নিজেকে দেখতে পাচ্ছিলেন না। আপনি লজ্জায় পুরো লাল টমেটো হয়ে গিয়েছিলেন। আর এই অবস্থায় আমি যদি আপনার দিকে তাকাতাম তাহলে আই সোয়ার আমি কন্ট্রোললেস হয়ে যেতাম। তখন ওই ডাইনিং ভর্তি লোকজনের সামনে। চুপ! কান লাল হয়ে গেল তার। নাহিয়ানের মুখ কি পরিমাণ লাগামহীন! আল্লাহ শেষমেশ তার কপালে এমন একটা লাগামহীন অসভ্য লোক পাঠালো। নাহিয়ান মুচকি এসে তার দিকে আরো এক ধাপ এগিয়ে এসে বলল, এতক্ষণ আমায় অনেক কথা বলেছেন ম্যাম, আমি সবটা মেনে নিয়েছি। এবার আমার পালা, আমার কাজটা আমায় নির্বিঘ্নে করতে দিন তো। নাহিয়ান শিশিরের বেশ কাছাকাছি চলে এসেছে। তাদের দুজনের মধ্যে আর মাত্র 2 ইঞ্চি ফাঁকা। নাহিয়ানের এত কাছাকাছি চলে আসায় তার শরীর থেকে ভেসে আসা তীব্র পুরুষালী গন্ধে শিশিরের মাতাল মাতাল লাগছে। সে বহু কষ্টে নিজেকে সামলে বলল, কি করবেন? নাহিয়ান বাঁকা হেসে গেয়ে উঠল। শিশির কেঁপে উঠল। নাহিয়ান নিচু হয়ে শিশিরের অধরে নিজের অধর মিলাবে, ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে রিয়া শিশিরকে ডেকে বলল, নো আপু, তোমার হয়েছে? আয়ো আপু, তোমায় নিচে ডাকছে। শিশির লজ্জায় দ্রুত সেখান থেকে সরে গেল। নাহিয়ান নিজের কাছে সফল হতে না পেরে তীব্র বিরক্তিতে মুখ কুঁচকে অসন্তোষে উচ্চারণ করল, ড্যাম ইট। ঢাকা শহরের অন্যতম বিখ্যাত ক্যাফে দ্য ডেলিশিয়াস ক্যাফে। ক্যাফেটা শহরের ব্যস্ততম মোড়ের একটু ভেতরে। ক্যাফের ভিতর ঢুকলে প্রথমেই নজর পড়বে তার ঠিক মাঝখানে রাখা পিয়ানোটার উপর। তারপর দৃষ্টি কাড়বে দেয়ালে টাঙানো ফ্রেম করা আর্ট পিসগুলো, যেখানে হাত কোটে লেখা কফি অ্যান্ড ড্রিমস টেস্ট বেটার ওয়েন শেয়ার। কাঠের চেয়ার টেবিল, গা ঢাকা উষ্ণ আলো, আর কোনার দিকে একটা ছোট্ট লাইব্রেরি স্টাইলের বুকশেলফ। সব মিলিয়ে জায়গাটা যেন মনের শান্তির জন্য গড়া হয়েছে। চতুর্ভুজ কাচের জানালাগুলো দিয়ে সূর্যের সোনালি আলো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে কাঠের মেঝে, আর সুবাস ছড়াচ্ছে সদ্য বানানো ভ্যানিলা ল্যাটে আর ক্যারামেল সসের মিশ্র গন্ধ। তবে ক্যাফে আজ পুরো ফাঁকা। সেখানে শুধু আনায়া, শিশির আর তার বাকি বন্ধুরা। ক্যাফের কোণের এক কাঠের চেয়ারে বসে গল্প করছিল তারা। হঠাৎ এমন পুরাতন গানের শব্দে সে সহ বাকি সবাই পিছনে ফিরে তাকায়। গিটার হাতে নচিকেতার এই কালজয়ী গানটা গাইতে গাইতে ক্যাফেতে প্রবেশ করে হৃদিত। পরনে ধূসর টি শার্ট, রোল করা হাতা, গলায় এক স্লিম সিলভার চেন আর নেভি ব্লু জিন্স। চুলগুলো একটু এলোমেলো তবু যেন স্টাইলড। তাকে দেখে সবাই বেশ অবাক হয়, তবে সবচেয়ে বেশি অবাক হয় আনায়া। সে হতচকিত নয়নে চেয়ে থাকে হৃদিতের পানে। অন্যদিকে ভেতরে ঢুকে আনায়াকে দেখে হৃদিতের হৃদয়ে প্রণয়ের উষ্ণ পবন তোলা দিয়ে যায়। সে মুচকি হেসে এগিয়ে এসে শিশিরকে ধন্যবাদ জানায়। তা দেখে আনায়া কটমট দৃষ্টিতে শিশিরের দিকে তাকিয়ে বলে, তুই না আমাকে বলেছিলি আজকে ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস নেই, তাহলে চল সবাই ঘুরে আসি। কিন্তু এইসব কি? তাই তো, আজকে তো কোনো ইম্পর্টেন্ট ক্লাস ছিল না। তুই আগে থেকে সবটা জানতিস, তাই না? হ্যাঁ, তো আমাকে এখানে কেন নিয়ে এলি? শিশির বেরিয়ে যেতে যেতে হৃদিতের দিকে ফিরে বলল, ভাইয়া তোমার ফিয়ন্সেকে তুমি সামলাও তো, আমার মাথা খারাপ করে ফেলছে। তারপর সাইফ, সজল, আশা লিজাদের দিকে তাকিয়ে বলল, তোরা কি থাকবে নাকি কাবাব মে হাড্ডি হতে? সবাই একযোগে বলল, কখনোই না। তাহলে চল যাই। তারা সবাই একে একে বের হয়ে গেল। তারপর হৃদিত ক্যাফের স্টাফদেরও ছুটি দিয়ে দিল। এমনিতেও সবাই জানতো যে হৃদিত আসার পর আজকে সবাইকে চলে যেতে হবে, তাই সবাই নিজ থেকেই চলে গেল। এখন ক্যাফে জুড়ে শুধু 2 জন। 2টা উষ্ণ শ্বাস প্রশ্বাসের শব্দ, 2টা হৃদয়ের উষ্ণ আলিঙ্গনের মুহূর্ত। হঠাৎ আনা বলল, কি হয়েছে? কেন করলে না এরকম? কি করেছি? ধোকাবাজি করে এখানে রাখলেন কেন? তাছাড়া আর কি করতাম? তুমি তো আমার সামনে আসাই বন্ধ করে দিয়েছিলে। আপনি কে যে আপনার সামনে সবসময় আমার থাকতে হবে? সেই জন্যই তো আমি তোমার হালাল পুরুষ হতে চাই, যার সামনে তুমি সারাদিন থাকতে পারবে। কিন্তু আমি চাই না। কেন? কারণ পুরুষ মানুষ বিশ্বাসের যোগ্য নয়। তারা মনে করে আমরা খেলনার পুতুল, 2 দিন ইচ্ছা মতন খেলবে, তারপর ছুঁড়ে ফেলে দেবে। তুমি হয়তো জানো না
আইলিন, সব পুরুষ এক নয়। কেউ কেউ পুতুলটাকে আজীবনের জন্য নিজের করে সাজিয়ে রাখতেও জানে। হয়তো, কিন্তু আমার মতে সবাই সমান। তাহলে তুমি ভুল করছো। আচ্ছা চলো, আজকে তোমার সাথে একটা গেম খেলি। আমি কিছু প্রশ্ন করব আর তুমি তার উত্তর দেবে। রাজি? আনার এমনিতে কোনো ইচ্ছা ছিল না, কিন্তু হঠাৎ কেন যেন মনে হলো এই হৃদিতের কথাগুলো তার শোনা প্রয়োজন, তাই সে ইচ্ছা না থাকা সত্ত্বেও রাজি হলো। আচ্ছা, আমি রাজি। তোমার মতে পৃথিবীর সব পুরুষ সমান, রাইট? হুম। আচ্ছা, তাহলে তুমি আমাকে একটা কথা বলো, তুমি তোমার বাবাকে ভালোবাসো না? বাসি। কেন ভালোবাসো? সেও তো একজন পুরুষ। আনা কিছু বলতে পারল না। হৃদিত মুচকি হেসে বলল, কারণটা আমি বলি। কারণ তোমার বাবাকে তুমি ভালো করে চেনো, তাকে তুমি অন্ধবিশ্বাস করো যে সে কখনই তোমাকে ঠকাবে না। সে তোমাকে নিজের প্রাণের থেকেও ভালোবাসে, যদিও সে কোনোদিন বলেনি, তাই না? তুমি ঠিক একইভাবে তুহিনকে বিশ্বাস করেছিলে, রাইট? তুহিনের নাম শুনে মুখে বিষাদের কালো ছায়া নেমে এলো আনার। তা দেখে হৃদিত শান্ত ও ভঙ্গিতে বলল, ডোন্ট ওয়ারি আইলিন, আমি সবটা জানি। এখন বলো, আমি যা বললাম সত্যি কিনা? আনা মাথা নিচু করে আস্তে বলল। হৃদিত মলিন হেসে বলল, তুমি তুহিনকে ভালো করে না চিনেই অন্ধের মতো বিশ্বাস করেছিলে, অথচ আমাকে তুমি এতদিন ধরে চেনো। আমি তোমাকে এত টাইম দিয়েছি, তুমি আমাকে বারণ করা সত্ত্বেও নিজের সময় নষ্ট করে সেই সময়গুলো তোমার পিছনে দিয়েছি, যাতে তুমি অন্তত আমাকে চিনতে পারো। কিন্তু তুমি আমাকে চেনোনি কেন জানো? আনায়া জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো তার দিকে। সে নিজেও জানে না কেন সে বিশ্বাস করতে পারেনি। হৃদিত ফের মলিন হেসে বলল, কারণ তোমার জেদ, তোমার বিশ্বাস যে তুমি জীবনে আর কোনোদিন কোনো পুরুষকে বিশ্বাস করতে পারবে না। না হলে একটা মেয়ের জন্য যতটুকু সময় যথেষ্ট একটা ছেলেকে চেনার জন্য, তার থেকেও বেশি সময় আমি তোমাকে দিয়েছি। তোমার জন্য পাগলামি করেছি আমি। কি না করেছি বলো তো? এত বড় একটা বিজনেসম্যান হওয়া সত্ত্বেও নিজের পার্সোনালিটি ডুবিয়ে দিয়েছি তোমার পিছনে। আমার মনে হয় কোনো উন্মাদ প্রেমিকও এত কিছু করে না, কিন্তু তুমি সেই আমাকে চিনলে না। হৃদিত বুক চিরে বের হয়ে আসলো দীর্ঘ নিঃশ্বাস। সে আনায়ার দিকে তাকিয়ে বলল, তুমি হয়তো ভেবেছ এরকমটা সবাই করে, কিন্তু বিশ্বাস করো, আমার জন্য এটা একদম সত্যি নয়। আমি জীবনে কোনো মেয়েকে পছন্দ তো দূর, তাদের দিকে ভালো করে তাকাইও নি। আমার বাবার অনেক বিজনেস পার্টনার আছে জানো, তাদের মেয়েরা আমার সাথে শুধুমাত্র কথা বলার জন্য পাগল পারা থাকে। আর তুমি? সে একটু থামলো, তারপর ফের বলতে শুরু করলো, এই কারণেই আমি তোমাকে পছন্দ করেছিলাম, কারণ তুমি সবার থেকে আলাদা। তুমি প্রথম সেই নারী যে আমার হৃদয়ের গহীনে থাকা দরজায় টোকা দিতে পেরেছিল। তাই তোমার পিছন পিছন পাগলের মতো ঘুরঘুর করেছিলাম আমি। কিন্তু এখন বুঝতে পারছি এটা তোমার জন্য যন্ত্রণাদায়ক ছিল, আর আমি কোনোদিন পারবো না। আমি যে মেয়েটাকে নিজের প্রাণের থেকেও ভালোবাসি তাহলে জীবনে কষ্টদায়ক কাটা হয়ে থাকতে। তাই আজ থেকে আমি সেই কাটা উপরে ফেললাম, সরে গেলাম তোমার পথ থেকে। ভালো থেকো। এক নাগারে কথাগুলো বলে বের হয়ে যায় হৃদিত। আনায়া শুধু তাকিয়ে থাকে। কি থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না। তার কর্ণগহরে একটা কথাই বারবার বাজতে থাকে, সরে গেলাম তোমার পথ থেকে, ভালো থাকো। সে কি করবে বুঝতে পারে না। সে হৃদিতকে পেছন থেকে ডাকতে যায়, কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হয় না, যেন এক অজানা কিছু তার গলা চেপে রেখেছে। আচ্ছা, সে তো এটা চায়নি, তাহলে কেন হলো এরকম? কেন তার সাথেই বারবার এরকম হয়? শিশির, লিজা, আশা, সাইফা, সজল সবাই মিলে আইসক্রিম খেতে খেতে হেঁটে যাচ্ছিল রাস্তার পাশ দিয়ে। তখনই তাদের থেকে একটু দূরে একটা ফাঁকা জায়গায় বাইক থামালো কেউ একজন। তারা অতটা খেয়াল করলো না, নিজেদের মনে হেঁটে যাচ্ছিল। তখনই বাইকারটা মাথা থেকে হেলমেট খুলে শিশিরকে ডাক দিল। ম্যাম। ম্যাম ডাকটা শুনে ব্যস্ত রাস্তার মাঝে থমকে দাঁড়ালো শিশির। সে ভালো করে জানে ম্যাম বলে তাকে শুধু নাহিয়ানি ডাকে। সে ঘুরে তাড়াতাড়ি দেখতে পেল বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নাহিয়ান। নাহিয়ানকে দেখে সাইফ বলল, আরে শিশির, ওইটা নাহিয়ান ভাইয়া না? শিশির সেদিকে তাকিয়ে বলল,
নাহিয়ান নাম শুনে বাদবাকি সবাই সেদিকে ঘুরে তাকালো। পাশ থেকে আশা নাহিয়ানের দিকে তাকিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, শিশির, এটা তোর নাহিম ভাই? শিশির আশার এমন কণ্ঠে তার দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ তো। আশা ফের অবাক কণ্ঠে বলল, আল্লাহ, এত সুন্দর! তুই তো আগে বলিসনি তোর এত সুন্দর একটা ভাই আছে। এ তো ভাই পুরাই রণবীর কাপুর, এত সুন্দর। দোস্ত, তোর এত সুন্দর ভাই আছে, তাহলে আমার ননদ হওয়ার জন্য তুই প্রস্তুত থাকিস। আমি কিন্তু ভাবি হিসেবে পারফেক্ট, তোর সাথে একদম ঝগড়া করব না। আশার এহেন কথাবার্তায় মেজাজ গরম হয়ে গেল শিশিরের। সে কোনো কথা না বলে ধুপধাপ পা ফেলে এগিয়ে গিয়ে নাহিয়ানের সামনে দাঁড়ালো। নাহিয়ান তা দেখে মুচকি হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।